শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে। আজকের টপিক হচ্ছে অপেক্ষা। তো অপেক্ষা করা হচ্ছে একটা সাধনা। অপেক্ষা আমরা সকলে কিন্তু সাধারণ মানুষ, তো আমরা অপেক্ষা কাকে বলে জানি না, বা অপেক্ষা কিভাবে করতে হয় আমরা জানি না। তো এটা নিয়ে আমি একটা গল্প তোমাদের একটু শেয়ার করি। তথাগত বুদ্ধ বহু জন্মের কথা বলে গেছেন। আমরা যদিও ভাবি যে বোধি ট্রির তলায় ওনার বোধি জ্ঞান লাভ হয়েছিল, তো কিন্তু উনি কিন্তু আসলে বলছে যে উইদাউট বিগিনিং, একদম যতগুলো জন্মের কথা উনি বলে গেছেন প্রত্যেকটাতে কিন্তু উনি ওই বোধি প্রাপ্ত ছিলেন। আমরা সাধারণ মানুষ তো আমরা বুঝতে পারি না। উনি এনলাইটেনমেন্ট, ওনার যত বছর উনি জন্ম নিয়েছেন, বা যে স্পিরিটটা বুধা বলি, বুধা কোনো একটি বিশেষ শরীর নয়। বুধা কিন্তু বহুবার প্রিভিয়াস লাইফ টাইমসগুলো উনি জাতকের গল্প হিসাবে শেয়ার করে গেছেন, যে ওই জন্মে উনি এইভাবে জীবন কাটিয়ে মানুষকে শিখিয়ে গেছেন। তো সেরকমই একবার বেনারসে উনি জন্ম নিয়েছিলেন। তো সেই যে বেনারসে জন্ম নিয়েছিলেন উনি, ওনার ওই লাইফটা ছিল মারাত্মক, ভালো কাজে উনি নিজেকে সঁপে দিয়েছিলেন ওই জীবনটা। তো উনি কী করতেন বলছে যে উনি দান করতেন। ওই জন্মটার কথা বলছি, উনি দান করতেন মানুষকে। প্রচুর দাতব্য চিকিৎসালয়, যেখানে বিনা পয়সায় উনি চিকিৎসার ব্যবস্থা করতেন। তারপরে মানুষকে, গরিব দুঃখীদের খাওয়ানো, তারপরে এরকম প্রচুর তাদের থাকার ব্যবস্থা, যাদের জায়গা বাসা নেই তাদের থাকার সমস্ত ব্যবস্থা করা, এই সমস্ত উনি করতেন। এবং ওনার নাম কিন্তু মোটামুটি আশেপাশে ছড়িয়েছিল যে উনি এরকম উনি ওনাকে ভালো রাজা বা এরকমভাবেই ওনাকে সকলে চিনত। এরকম হয়েছিল যে ওনাকে নাম হিসাবে না, ওনার কর্মটা হিসাবে সবাই চিনত। আর ওনার মধ্যে না মারাত্মক ক্ষমা, মারাত্মক একটা ওই জন্মটার কথা আমাদের ভুললে চলবে না। এটা কিন্তু আমরা শাকামণি বা তথাগত বুদ্ধর একটা জন্মের কথা আলোচনা করছি। সেবার উনি বেনারসে রাজা হয়ে জন্মেছিলেন। তো যাই হোক, উনি কিন্তু রাজ্যপাট যে চালাতেন, ওই ক্ষমাটা ওনার কিন্তু ওই মারাত্মকভাবে ওনার ভিতরে একটা ছিল। তো এরকম হতে হতে ওনার রাজ্যে যখন চুরি হয় বা কিছু, তাদেরও সাজা দিতে পারেন না উনি, তাদেরও পানিশমেন্ট দিতে পারেন না। তো ওদের দেখলেও ডেকে আনা হয় রাজসভায়, এবং উনি জিজ্ঞেস করেন যে তুমি কেন চুরি করেছিলে, তোমার কি সমস্যা যে তোমাকে চুরি করতে হলো। তখন সেই সমস্যাটার উনি হাল হকিকত জানার চেষ্টা করেন এবং সেটাকে দূর করার চেষ্টা করেন। তো এইরকমভাবে না ওনাকে সবাই চিনতে শুরু করলো যে রাজা কোনো পানিশমেন্ট দেয় না। তো এই করতে একবার ওই রাজ্যে একজন খুব বুদ্ধিমত্তা সম্পন্ন একজন ভদ্রলোক, একজন ব্যক্তি, উনি একটা মারাত্মক পাপ করলেন, খুব ক্রিমিনাল কাজ। তো ওনাকে ডাকা হলো এবং ওনার সঙ্গে কথা হওয়ার পরে উনি বললেন যে আমি তোমাকে পানিশমেন্ট দেবো না। উনি তো পানিশমেন্ট দেন না কাউকে, তো দেবো না, তুমি খালি বড়িয়া বিস্তার বাঁধকে তোমার তোমার সম্পত্তি আমি নিয়ে নেবো না, কিছুই করবো না, কিন্তু খালি তোমাকে এখানে আমি থাকতে দিতে পারবো না। তুমি তোমার সমস্ত যা কিছু সম্পদ যা কিছু আছে সব নিয়ে তুমি বর্ডার ক্রস করে যাও, এখানে তুমি আর থাকতে পারবে না। এটাই শাস্তি, সমরূপ। তো লোকটা তো চলে গেল। চলে গিয়ে এই যে রাজার যে ভালো সত্তাটা ও প্রিটেন্ড করলো বেশ কিছু বছর, যে মানুষকে দেখালো ও খুব গুড ডিড করে, ও ভালো কাজ করে, মানুষের জন্য চিন্তা করে, মানুষের জন্য ব্যথিত, এরকম করতে করতে ওই দেশের রাজা, এটা হচ্ছে কোশল বলে একটা রাজ্য, তো সেই কোশল যিনি রাজা, সেই কোশল রাজ ওনাকে ডাকলো যে তুমি কে, তুমি এত হেল্প করো এই সেই। তখন কি কারণে যে বেনারসের রাজা ওনাকে পাঠিয়ে এখান থেকে সরিয়ে দিয়েছে সেটা কিন্তু ও বললো না, কিন্তু খালি বললো ও নিজের কাজের কথা সব টললো, এবং বলল যে তুমি বেনারস আক্রমণ করতে পারো। বেনারসের সৈন্য সংখ্যা খুব কম, এবং রাজা কিন্তু কাউকে পানিশমেন্ট দেন না, এবং রাজা যুদ্ধেরও পরিপন্থী, যুদ্ধেরও বিপক্ষে। তখন কোশল রাজ তো বিশ্বাস করছেন না, এরম আবার হয় নাকি, বলছে হ্যাঁ আমি তো ওখানেই ছিলাম, বোঝো।
যেগুলো নিজের জীবনের সঙ্গে লাগিয়ে লাগিয়ে এ করতে হয়। তো ও কিন্তু নিজের কথাটা বললো না যে কেন ওকে পাঠানো হয়েছিল। দিয়ে এবার এই রাজা তো বিশ্বাস করছে না কিছু, বলছে তাহলে একটা কাজ করো, তুমি তোমার স্পাই, তোমার যারা খবরাখবর নিয়ে আসে তাদের পাঠাও, দেখো আমি সত্যি বলছি কিনা, তো তুমি বানারস আক্রমণ করো। তো রাজা আক্রমণ করলো না, কী করলো, লোক পাঠালো, পাঠিয়ে চুরি টুরি তারা করলো, রাজার লোকেরা গিয়ে চুরি টুরি করলো, ধরা পড়লো, বেনারসের রাজার কাছে গেল, তাদের সঙ্গে রাজা কথা বললো যে কেন তোমরা চুরি করলে, কি দরকার ছিল এরকম কারুরটা না বলে নেওয়া, তো এটা তো পাপ, এইসব বললো টললো, বললো যে কেন তোমরা করলে এরকম। তখন বলছে যে ওই ওই ওখান যেখান থেকে আমরা এসছি ওখানে খাবার টাবার পাওয়া যায় না, বাধ্য হয়ে, আমাদের পয়সা কড়ি নেই সংসারকে সাস্টেন করানোর জন্য, আমরা চুরি করতে বাধ্য হয়েছি। তো রাজা তো অ্যাজ ইউজুয়াল কোনো পানিশমেন্ট দিল না, কিছু করলো না। তো এরা কিন্তু ছাড়া পেয়ে গেল এবং চলে গেল। তখন আবার কৌশলের রাজা আবার নেক্সট গ্রুপ পাঠালো, আরও বড় একটা পাওয়ারফুল, আমাদের একটা করে সাফারিং ঢোকে, আমরা কিন্তু নিজেদের সমস্ত ছেড়ে দিই, আমাদের যা যা ভালো ভালো আমাদের যে গুডনেসগুলো, এনাকে কিং অফ গুডনেস বলা হতো এই রাজা, বেনারসের রাজাকে, মানে বুদ্ধকে ওই জন্মে। তো আমাদের আমাদের জীবনে সাফারিং ঢোকে না, আমরা কিন্তু আর অপেক্ষা করি না, আমরা ছেড়ে দিই। কিছু একটা ভালো জিনিস শিখছিলাম, যে ডিজায়ারেবল জিনিসটা আমার হলো না, আমি আর অপেক্ষা করলাম না, আমি গুডনেসটা ছেড়ে দিলাম, আমার ওই যেটা আমি করছিলাম সেটা ছেড়ে দিলাম। শুধু ছেড়ে দিলাম না, যে শেখাচ্ছে তার সম্বন্ধেও আমরা আলোচনা করতে শুরু করলাম। এটা আমাদের নেচার, নর্মাল আমরা কিন্তু অপেক্ষা করতে পারি না, যে দেখি হয় কি না, দেখি একটা তো শুরু করেছি, দেখি আরও কিছুদিন দেখি, আরও কিছুদিন দেখি। তো যাই হোক, তো এই রাজা তখন সেকেন্ড গ্রুপ যখন পাঠালো কৌশল রাজ, তখন এরা এসে আরও মারাত্মক সাফারিং নিয়ে ঢুকলো। এখন আর লোকের বাড়িতে চুরি করলো না, বড় বড় অট্টালিকাতে ঢুকে গেল, দোকান বাজার তারা অ্যাট্যাক করলো, সব করে ঠোরে আবার রাজার কাছে তাদের নিয়ে আসা, বলছে তোমরা এরকম দোকানপাট সমস্ত তোমরা করে দিয়েছো, মানুষের ব্যবসা ক্ষতি করে দিয়েছো, কেন তোমরা এরকম করলে? তখন বলছে যে আবার একই কথা বললো, আমাদের ওখানে তো এরকম রোজগারপাতি নেই, তো আমরা এই দোকান করে লুট করে, আমরা লুটেরা হিসাবে, মানে আরও সাফারিং লুটেরা হিসাবে পাঠিয়েছিল, যে আমরা এখান থেকে নিয়ে আমরা। তো যাই হোক, রাজা এদেরও ক্ষমা করে দিল, এরা বর্ডার ক্রস করে গেল। তো এইবারে কৌশল রাজ বুঝলো যে সত্যি তো এ তো করে না, কাউকে পানিশমেন্ট দেয় না। এইবারে কৌশল রাজ নিজের ট্রুপ নিয়ে, হাতি ঘোড়া লস্কর সমস্ত নিয়ে অ্যাট্যাক করলো। এইবারে যখন অ্যাট্যাক করছে, এই রাজ্যেরও তো বেনারসেরও তো স্পাই আছে, তারা এনে খবর দিল সেনাপতিকে, সেনাপতি মন্ত্রী সব তো দৌড়ে গেল, এতটা সাফারিং আসতে চলেছে জীবনে, সমস্ত অপেক্ষার অবসান, রাজা পারমিশন দাও, আমরা হেড, মানে তারা কিন্তু রাজার সাধনা ভুলে গেল, শুধু ভুলে গেল না, তারা জাজমেন্ট করা শুরু করে দিল যে না, এখন তো আমাদের ক্ষতি হতে চলেছে, আপনি যদি এখন আমাদের পারমিশন না দেন তাহলে তো রাজ্য নিয়ে নেবে, শুধু আপনার তো ক্ষতি হবে না, আমাদেরও ক্ষতি হবে। তো বলে না যে বাড়ির যে হেড, মানে রাজা মানে হচ্ছে একটা নেশনের হেড, বলছে একটা বাড়ির বা একটা ফ্যামিলির কর্মা, যদি বাড়ির যে হেড অফ দ্য ফ্যামিলি যদি শেক করে তার মিশন থেকে বা তার মানসিকতা থেকে, যে একবার এটা ভাবছে, একবার ওরকম ভাবছে, সে নিজের ইয়েতে অপেক্ষা করার যে একটা ধর্ম, সেটাতে সে নেই, সে যে একটা জিনিস করছিল, যেই মুহূর্তে যে ওটা নড়ে গেল, মানে বিশ্বাসটা নড়ে গেল যে না, আমাকে তো অ্যাটাক করতে চলেছে, আমার তো এরকম, হ্যাঁ হ্যাঁ তোমরা সৈন্য পাঠাও, তোমরা অ্যাটাক করো, সেটা কিন্তু রাজা করলেন না। উনি বললেন যে না, করা হবে না। তখন ওরা জাজ করলো, মানুষ বললো না, এখন তো ওরা তাহলে আমাদের সব নিয়ে নেবে, বলছে অ্যাটাক তো করতে দিলই না, উপরন্তু বলল মেন যে গেট, সেই গেট খুলে দাও, লেট দেম কাম, আসতে দাও। মানে বলছে না যে ভালো কাজ বা অপেক্ষা করতে যদি আমরা সাধনটা না করি, তাহলে আমরা কিন্তু ঈশ্বরের ওই ডিজাইনটা বুঝতেই পারবো না, আমরা ঈশ্বরকেও জাজ করে ফেলবো যে আসলে ঈশ্বর তো সবার হচ্ছে, আমার হয় না কেন, তো আমি আসলে অপেক্ষা করতে পারি না। তো যাই হোক, রাজা কিন্তু গেট খুলে দেয়, হা 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 করে সব হাড়ে রেড়ে করে ঢুকে পড়লো এবং সমস্ত কিন্তু ওরা দখল করে নিল, ইভেন রাজ সিংহাসন এই সেই করে টোরে বন্দি বানিয়ে। এবার কী করলো, বললো আচ্ছা ঠিক আছে, এদের এত মানে এত রাজার এত, মানে রাজার যেই এত ভালোত্ব, তো
তাহলে একটা কাজ করবো, এদের শিরোচ্ছেদ করা হবে না, কি করা হবে, একটা সিমেট্রিতে, ওই যেখানে মানুষকে মানে ইয়ে করা হয়, কবর দেওয়া হয়, ওরকম একটা জায়গায় এদেরকে সৈন্য সামন্ত সেনাপতি মন্ত্রী রাজা এদের সবাইকে বড় বড় গাড্ডা করে এদেরকে ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো, শুধু গলাটুকু বার করে রাখা হলো যে তোমাদের শিরোচ্ছেদ আমরা করব না, রাত্রেবেলা শিয়ালরা এসে তোমাদের অ্যাটাক করবে। তো রাজারা নিজে ওর রাজপ্রাসাদ এই সেই সব দখল করে নিল। তো রাজা এখন তো আর কিছু বলার নেই, এখন কার মাথায় কি চলছে, রাজাকেই হয়তো দোষারোপ করছে বা যাই হোক। রাত হলো, শিয়ালরা এলো, শিয়ালদের যে মধ্যে হেড সে আবার রাজাকে অ্যাটাক করলো। যখন কাছে গেছে তখন রাজা দাঁত দিয়ে বলছে না, সাফারিং তোমাকে হিট করার আগে তুমি সাফারিংকে হিট করো তোমার বিশ্বাস দিয়ে। তো রাজাকে শিয়াল হেড লিডার শিয়াল যখন এ করলো তখন রাজা দাঁত দিয়ে শিয়ালের ঘাটটা এমন করে চেপে ধরলো যাতে মরে না যায় শিয়ালটা, কিন্তু মারাত্মক চেপে ধরলো। তখন তো শিয়াল ছটপট ছটপট করছে, আর ওই যে ছটপট করছে তাতে কিন্তু এই যে ধুলো বালি মুন্ডুটায় পুরো মাটি হাওয়াতে সব মাটিতে পুঁতে দিয়েছে, সেই ধুলো টুলোগুলো সব সরে গেল। ইভেন এতটাই ছটপট করছে ও মানে প্রত্যেকটা শিয়াল, এবং রাজাকে দেখে বাকি সৈন্য সামন্তরাও কিন্তু শিয়ালদের টুটি না ওই ঘাড়ের কাছটা চেপে ধরেছে, এবং তারাও ছটপট ছটপট করছে। কি হলো, মাটি আলগা হয়ে গেল, শিয়ালরা তো পালিয়ে গেলই, আর মাটি আলগা হলো, এরা সব আস্তে আস্তে উঠে এলো। যেহেতু ওটা একটা কবরখানা, দূরে তাকিয়ে রাজা দেখছে যে একটি মরা শরীর পড়ে আছে, এবং দুটি রাক্ষস দুটি ডেমন ওইটাকে ভাগাভাগি করে খাবে এটাকে। তো এবং নিজেদের মধ্যেই আলোচনা হচ্ছে যে এখানে তো রাজা আছে, রাজা হচ্ছে মানে মানে তার গ্রেটনেস হচ্ছে যে তার ভালোত্বটা এত যে আমরা ভাগাভাগি করলে তোর পোর্শনে বেশি পড়বে, আমার পোর্শনে কম পড়বে, তাহলে আমরা রাজার কাছ থেকে রাজাকে বলি এটাকে হাফ করে দিতে। তখন কত কিছু করে বুধা আমাদের শিখিয়ে দিয়ে গেছেন, তাও আমরা বুঝতে পারি না। তো যাই হোক, তখন রাজাকে বললো যে রাজা তুমি আমাদের হয়ে এটা ভাগ করে দাও, আমাদের খিদে পেয়েছে, আমরা খাবো। তখন রাজা বললো আমি ভাগ করে দিতে পারি একটা কন্ডিশনে। কি? তখন বললো আমাদের পরিষ্কার করিয়ে দাও। তখন ওদের সুপ্রিম ওই মানে কি বলবো রাক্ষসদের যে পাওয়ার, যে সুপার ন্যাচারাল পাওয়ার, ওই দিয়ে রাজা মন্ত্রী সেনাপতি এদের সব ভালো ভালো জলে স্নান টান করিয়ে রাজাদের ফ্রেশ করে দিল একদম। তারপর বললো যে আমি তোমাদের এই বডি ইয়ে করে দিচ্ছি, আর একটা কন্ডিশন আছে। কি? তখন সেটা বলছে যে আমাদের সব ফেরত দিয়ে দাও, আমরা যেন সব ফেরত পেয়ে যাই আবার। তখন এরা কিন্তু ডেমন বা এরা কিন্তু ডেভিল। তো তখন কি করলো, তখন ভাগাভাগি করে দিল, খেয়ে পেট ভরে খেলো, দিয়ে এবার রাজার ওপর তো খুব সন্তুষ্ট, বললো ঠিক আছে বলে তাদের ম্যাজিক ইয়েতে ডেভিলরা কী করলো, রাজা সেনাপতি এদের সব ফেরত দিয়ে দিল। এইবারে নেক্সট কি হয়েছে যে রাজার রাজপ্রাসাদের যে শোয়ার ঘর, সেই শোয়ার ঘরে বিশাল সোনার খাট, সেই সোনার খাটে কিন্তু কোশলের রাজার ঘুমিয়ে আছেন, কেননা সব তো নিয়ে নিয়েছে। এবার রাজাকে ওইখানে ডেভিলরা প্লেস করে দিল, মানে ওই যার জায়গায় ফেরত পাঠিয়ে দিল। রাজাকে দেখে তো এত লাফ দিয়ে উঠেছে যে তুমি কি করে এলে, এত রাতে তুমি কোথা থেকে এলে, তোমাকে তো পুঁতে দিয়েছিলাম, প্লাস আমার গার্ডরা বাইরে দাঁড়িয়ে আছে, তখন তুমি কি করে ভিতর অব্দি আসতে পারলে। তখন রাজা সমস্ত ঘটনাটা বলল, যে কি করে রাজার ভালোত্বটার জন্য হি হ্যাড মানে ওয়েটেড, মানে কি বলবো, ওই অপেক্ষা করেছিলেন রাজা যে আমার ভালোত্বটার ফল আসবে, এটা ওনার বিশ্বাস ছিল। তো উনি গল্পটা বললেন যে এই হয়েছে। তখন কোশালের রাজা না কেঁদে ফেলেছে, বলছে একটা ডেভিল তোমার ভালোত্ব বুঝতে পারলো, আর আমি ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, আমি তোমার ভালোত্ব বুঝতে পারলাম না। তো আজকে থেকে আমি তোমার সমস্ত কিছু ফেরত দিয়ে দিলাম। দেখো অপেক্ষার এই অবসান হলো। যে ওনার ভালোত্ব দেখে লোকে বোকা বলেছে, লোকে ইমোশনাল ফুল বলেছে, ওনার ভালোত্ব দেখে হ্যাঁ ক্রিমিনালদের তুমি শাস্তি দিতে জানো না, এই নিশ্চয়ই এরমভাবে বলেছে যে আমাদের রাজ্য মানে কি বলছে না, যে সেই গান্ধীজির একটা কথা আছে না, যে একটা চোখের জায়গায় যদি আমি আরেকটা চোখ নিই তাহলে তো সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে, সবাই তো চোখ নেওয়া নেওয়ির খেলায় মেতে যাবে। তো এও তাই তথাগত বুদ্ধ ওনার এই জীবনটা দিয়ে দেখালেন যে কি করে ওয়েট করতে হয়, একদম লাস্ট মানে কতটা বিশ্বাস ওনার যে না আমার ভালোত্বটা আমি হাজার কিছু হোক
আমি আমার ভালোত্বকে বিসর্জন দেবো না। আমরা কি করি, আমাদের যেই একটু এদিক ওদিক হয়ে যায়, আমরা আমাদের প্রথম যেটা আমরা জাজ করে ফেলি, আমরা অপেক্ষা করতে পারি না, আমরা ভালোত্বকে বিসর্জন দিয়ে দিই। তাই বলছে যে যারা ভালোত্বকে বিসর্জন দেবে না এবং যারা নিজেদের প্রিন্সিপালে সেই মানে একেবারে অটুট, তাদের বলছে ডেভিল, বলছে যে তোমার চরম শত্রু সেও তোমার বন্ধুর মতো কাজ করবে। যে এটা রাজার জীবনে যেটা হলো। তো তখন রাজা বললেন, কৌশল রাজ বললেন যে আজকে থেকে আমি তোমার সমস্ত ফেরতও দিয়ে দিলাম এবং আমি তোমার বন্ধু হলাম। তো এই ছিল গল্প। তো আমাদের এটার মাধ্যমে এই তথাগত বুদ্ধ কিন্তু ওটাই শিখিয়ে দিয়ে গেছেন যে আমরা যেটা করছি সেটা করলে এমন তো না যে আজকে যেরকম আজকে হচ্ছে মৌনী অমাবস্যা, এবং মৌনী অমাবস্যার মেন হচ্ছে যে মৌন থাকা, নীরব থাকা, এই জগৎ সংসারের আজে বাজে সমস্ত দিক থেকে মনটাকে সরিয়ে নিয়ে এসে নিজের ভিতরে ডুব দেওয়া, নাকি বাইরে। তো আমরা জানি যে গঙ্গাসাগর মেলায় পদপৃষ্ঠ হয়ে আজকে মারাত্মক মানে বিভৎস একটা ঘটনা। যে তো আমি সেটাই ভাবছিলাম মনে মনে যে 10 কোটি মানুষ ওখানে যাবে, তার জন্য সরকার ব্যবস্থা নিয়েছে, কিন্তু এত হুড়োহুড়ি, এত ঠেলাঠেলি, কে কাকে পিছনে ফেলে আগে গঙ্গা স্নান করবে, আগে আজকে হচ্ছে সেই শাহী স্নান, তো কে করবে অপেক্ষা, বা একটু ধীর একটু লাইন দিয়ে যাওয়া, বা এই যে কতক্ষণে গিয়ে আমি স্নান করব। তো আমি সেটাই ভাবছিলাম যে আমি যদি স্নান করলেই আমার সমস্ত পাপ মুক্তি হয়ে যায়, বা আমি যদি মৌন হয়ে আমি যদি নিজের ভুলটাকে না দেখতে পারি, বা আমি যদি বুঝতেই না পারি, আমার কি হাজার স্নান করলেও কোনো গ্যারেন্টি আছে? কেননা আজকে আমি স্নান করবো, কালকে থেকে আমি জেকে সেই, তাহলে কি লাভ হলো? আমার জীবনটা যদি আমি সাধন নাই করি। তো আজকে চোখের ওপর আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের কিন্তু তথাগত বুদ্ধ এইভাবে জীবন দিয়ে উনি বুঝিয়ে দিয়ে গিয়েছিলেন যে এইভাবে অপেক্ষা করতে হয়। এবং অপেক্ষাটা কি, আমরা যেই বলবো আমি অপেক্ষা করতে হয়, সঙ্গে সঙ্গে আমাদের মাথাটা আমাদের এমনভাবে টিউনড হয়ে গেছে না, আমরা ভাববো বোধহয় ওই জিনিসটার জন্য অপেক্ষা। না, কোনো জিনিসের জন্য অপেক্ষা নয়, বা কারুর কেউ ফিরে আসবে আমার লাইফে সেটার জন্য অপেক্ষা না। অপেক্ষা হচ্ছে নিজের ভালোত্বের অপেক্ষা। আমার যে ভালোত্বটা, আমি যে গুডনেসটা প্র্যাকটিস করছি, আমি যে পজিটিভিটিটা প্র্যাকটিস করছি, সেই পজিটিভিটিটা বলছে না যে হাফ পজিটিভ, আর আমি কি বলবো যে আমি না এমন একটা কিছু প্র্যাকটিস করি ওটা 50% পজিটিভিটি আর 50% নেগেটিভিটি। এরকম হয় পজিটিভ নয় নেগেটিভ, হয় ইয়েস নয় নো, হাফ ইয়েস হাফ নো, এরকম তো কোনো কথা হয় না। সে আমি যতই স্নান করি শাহী স্নান, আমার ওই হাফ ইয়েস আর হাফ নো যদি থাকে, তাহলে কিন্তু আমার কিছুই আমি প্রাপ্ত হব না। তো অপেক্ষা করতে জানতে হয়। মানে কি, যেই বলবো অপেক্ষা করা, তখনই আমি বলবো হ্যাঁ আমি অপেক্ষা করছি ভালো চাকরিটা আমার হবে, বা আমি অপেক্ষা করছি আমার ভালো বিয়ে হবে, বা আমি অপেক্ষা করছি ওই মৌন হয়ে নিজের ভিতরটাকে দেখা। আমি আমার গুডনেসটাকে অপেক্ষা করছি, আমার গুডনেসটা সারফেস করবেই, এইটা আমার বিশ্বাস। হাজার আমার জীবনে সাফারিং হোক, এই যে কৌশল রাজ যে টিম পাঠিয়েছিল, টিম অফ সাফারিং, এই চোর ডাকাত পাঠিয়েছিল, তারপরে হেড অন সাফারিং হয়ে নিজে এসছিলেন। কিন্তু রাজা কিন্তু নিজের বিশ্বাস থেকে টলে যাননি। রাজা কিন্তু একবারও তার সেনা সামন্তকে বলেনি হ্যাঁ হ্যাঁ তোমরাও অ্যাটাক করো, তাহলে কিন্তু ওই হাফ ইয়েস হাফ নো। উনি ওনার ভালোত্বটা, গুডনেসটা উনি একদম লাস্ট টাইম অবধি উনি, তখন কি হলো, তখন ডেভিল বলছে যার সঙ্গে তোমার চরম শত্রুতা সেও তোমার বন্ধু হবে। তোমাকে ভাবতেই হবে না, কি করতে হবে, শুধু নিজের সাধনটা চালিয়ে যেতে হবে। যে আমার যে ভালোত্বটা আমি শিখছি, সেই ভালোত্বটা কোনো একটা ঘটনায় বা কারুর একটা কথায়, আমি আমার ভালোত্বটা আছে তাতে যদি আমাকে চুবিয়েও দেয় মানুষ, তো এইটাই আমি জানি না তোমাদের আমি বোঝাতে পারলাম কি না। সত্যি কথা বলতে কি, এই ধরনের যে স্টাডিগুলো বা এই ধরনের যে বোধগুলো না, ভিডিওতে কিন্তু বলা, একটু সামনাসামনি বলাটা অনেক সহজ, ভিডিওতে বলা না, এই একা একা ক্যামেরার দিকে তাকিয়ে বলা। কিন্তু যেহেতু অদম্য একটা ইচ্ছে, একটা অদ্ভুত ইন্টেন্স একটা ডিজায়ার যে আমি যেটা শিখছি আমি তোমাদেরকেও শেখাবো, যে চলো আমরা অপেক্ষা শিখি। এবং অপেক্ষাটা কারুর ওপর অপেক্ষা না যে ও ভালো হবে, ও আমার জীবনে আসবে, ওরম নয়। অপেক্ষা মানে নিজের ভালোত্বের অপেক্ষা, যে আমার ভালোত্বটা আমি কতটা আমি নিজে দেখছি। আমার ভালোত্বটা কি একটু ভয় পেলেই আমি সন্দিহান হয়ে গেলাম, নাকি আমার ভালোত্বটা আমাকে একদম শেষ অবধি আমাকে
ডাঁটছে, বলে না যে একদম নিজের ওই আমার ভালোত্ব সারফেস করবেই, আমার ভালোত্বটা যে আমি একদম মানে সেই মানে একদম কি বলবো, মানে একদম শক্ত হাতে হোল্ড ব্যাক করি। কি বলবো, মানে ওই একটা উদাহরণ তোমাদের দিচ্ছি, যেন সুইগিতে যখন আমরা অর্ডার করি, এটা বিগ বাস্কেটে হয় না, এটা সুইগিতে হয়। যখন সুইগির অর্ডারটা করি, আমার অনেক সময় হয় আমি না ওই তো টেকনিক্যালি অতটা সাউন্ড না, নতুন শিখেছি, যে সুইগিতে অর্ডার করি না, মনে পড়ে আরে কতক্ষণে আসবে তো দেখলাম না, তখন আমি একটু হোল্ড করি, ওই হোল্ডটা লেখা আসে, হোল্ড অন, ইয়োর অর্ডার ইজ প্রসেসিং। তো আমাদের লাইফটা ঠিক তারপরেই দেখায় 5 মিনিটের মধ্যে আসছে, 6 মিনিটের মধ্যে। আমাদের লাইফটাও ঠিক তাই, আমাদের হোল্ড করতে হবে। আমরা যদি টাক করে একটা জিনিস 2 দিন করলাম, 3 দিন অপেক্ষাই করলাম না, কেননা আমাদের মধ্যে প্রচুর এক্সকিউজ, মানে কনভিনিয়েন্সের যেখানেই আমাদের এগুলো একদম মানে কি বলবো, মানে একদম মানে অধর্ম যেগুলোকে বলে, যে একটা কিছু শুরু করেছি তারপর আমার আর না, আমি আর পারছি না, তার মানে কি আমার ভালোত্বটা আর আমি কন্টিনিউ করছি না। তো এরকম মানে আমরা বলি না যে আমাদের কর্ম কেন সরে না, আমাদের বলছে না সঞ্চিত কর্ম সরানো ভেরি টাফ, মানে ভেরি ডিফিকাল্ট, মানে কিন্তু আমরা যদি জানি যে হাউ টু ইরাডিকেট বা হাউ টু রিমুভ বা হাউ টু কি বলবো নতুন ভালো কর্ম আমি কি করে, তো এইগুলো হচ্ছে না ভালো কর্ম। মানে আমরা যখন এই জেনে যাব যে ও আচ্ছা তাই এরকমভাবে অপেক্ষা করতে, হ্যাঁ অপেক্ষা কারুর জন্য না, অপেক্ষা যদি আমি নিজের ভালোত্বের অপেক্ষা করি, সেটা আমার জীবনে যাই আসুক না কেন, আমি আমার ভালোত্ব থেকে সরে দাঁড়াবো না। কেউ বলছে বলে আমার ভালোত্ব আমি আমাকে যেরকম আমার জীবনে আমাকে প্রচুর লোকে বোকা বলেছে, ইমোশনাল ফুল বলেছে, এমনও বলেছে আমি পয়সা নিই, তো এমনও বলেছে যে আমি পয়সা নিলে আধ্যাত্মিকতা আমার চলে যাবে। আমি তো দেখেছি আমার দিনে দিনে বেড়েছে। মানে আজকে যখন আমি পড়াশোনা করি, আমি যখন পড়াশোনা করি নিজের জন্য না, এতটুকু পড়াশোনা করে বাচ্চাদের মতো মানুষের সাথে শেয়ার করি, আমি তখন দেখেছি আমার আধ্যাত্মিকতা কমেনি, আমার কিন্তু বেড়েছে। তোমরা প্রশ্ন করতে পারো তোমার কি শিং গজিয়েছে, তুমি কি করে বুঝলে যে তোমার আধ্যাত্মিকতা বেড়েছে? কোন তুমি একেবারে ল্যাচ তোমার গজিয়েছে যে তুমি বলবে তোমার আধ্যাত্মিকতা বেড়েছে? কি দেখে তুমি বুঝতে, কেউ কি তোমার বলেছে? না, কেউ বলেনি, আমি নিজেই বুঝতে পেরেছি। কী করে বুঝতে পেরেছি? যে গতকাল মানুষকে শেখানোর যা ইচ্ছে ছিল তার 4 গুণ ইচ্ছে আমার আজকে বেড়েছে। আবার আজকে যা ইচ্ছে আগামীকাল যদি আমি বাঁচি, আমার 5 গুণ ইচ্ছে বাড়বে। মানুষকে শেখানোটা আমার একটা মানে নেশা, একটা প্যাশনের। তখন আমি বুঝতে পারি যে না, আমার আধ্যাত্মিকতা মানে জব ধ্যান বাড়ানো নয়। আধ্যাত্মিকতা মানে হিমালয়ে গিয়ে বসে, হিমালয় থেকেও মনি ঋষিরা নেমে আসেন, আজকে আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে। এই আমি সেসবগুলো নিয়ে আর যাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি যে যারা এতদিন পর্দার আড়ালে ছিলেন তারা কিন্তু, কেন এটা হওয়ারই ছিল, এখন সেটা নিয়েও হয়তো অনেক মানুষ অনেক রকম কথা বলবেন, কিন্তু প্রত্যেকটাই ল্যান্ড। আমরা বলছি না যে একটা ল্যান্ডে প্রচুর বিশ্বাসী মানুষ যারা বিশ্বাসে সাধন করে, সেই ল্যান্ডটা হাইলি প্রোটেক্টেড। আমি বলছি যেরকম একটা উদাহরণ, যে অনেক সময় আমরা দেখবো যেরকম লোঙ্গেওয়ালার পোস্ট যখন ফাইট আউট হয়েছে, তোমরা হয়তো অনেকে বর্ডার সিনেমা দেখেছো, মানে বলতে গেলে রাত কাবার হয়ে যায় সব আলোচনায়। তো লোঙ্গেওয়ালা যখন পোস্ট 120 জন মাত্র ইন্ডিয়ান সোলজার, আর আমাদের প্রতিবেশী দেশের 3,000 সোলজার, ওই 120 জন ডাঁটসে কিন্তু ফাইট করেছিল লোঙ্গেওয়ালাতে। তো লোঙ্গেওয়ালাতে অনেক মানুষ মারা গেছেন, ওখানকার যা যা প্রপার্টি প্রচুর যেটা নষ্ট হয়নি সেটা একটা ল্যান্ড যেখানে একটা মন্দির ছিল। তো ওই মন্দির কি মন্দির? মায়ের মন্দির, মা ভবানীর মন্দির। তো বিএসএফ ওই লোঙ্গেওয়ালা পোস্টের ওই মন্দিরটিকে নিজেদের বিশ্বাস দিয়ে একটু একটু করে ওই মন্দির রক্ষা করেছে। তো বলছে না, ওই ল্যান্ড আমাদের, ওই যে ল্যান্ডে বিশ্বাস থাকে সেই ল্যান্ড হচ্ছে প্রোটেক্টেড। আমাদের একটা ফ্যামিলি, যে ফ্যামিলিতে বিশ্বাসটা যাপন করা হয়, যেখানে ঝগড়াঝাটি হয় না। দেখবে মা লক্ষ্মীর পাঁচালি যখন আমরা পড়ি, যারা সেখানে লিখবে যে মা থাকেন কোথায়? যেখানে বিশ্বাস সাধন হয়, যেখানে ঝগড়াঝাটি হয় না, যেখানে দ্বন্দ্ব হয় না, কনফ্লিক্ট হয় না, সেখানে মানে কি ওই ল্যান্ড তৈরি। মানে অবিশ্বাসের জায়গায় আমরা যদি রিপ্লেস করি অপেক্ষা দিয়ে, বিশ্বাস দিয়ে, তাহলে কিন্তু জীবনটা একদম অন্যরকম হয়। এবং আস্তে আস্তে আমাদের চিন্তা যখন বদলায়, আমাদের কর্মও বদলাতে শুরু করে। তো যে কোনো ধরো অসুখ বলো বা যে কোনো ধরনের কষ্ট বলো, যখন আমাদের ওই
আমরা যখন আমাদের আমরা ভাবি যে ওই মানুষটার জন্য আমরা প্রার্থনা করব, ওই মানুষটা যাতে পাল্টায়, এরকম নয়। আমি আমার অবিশ্বাসী মন, আমি সেটাকে চেকই করলাম না, আমি আরেকটা মানুষের জন্য প্রার্থনা করছি, কাজ হবে। রাদার ওটা করে তার থেকে বরং আমি আমার বিশ্বাসটাকে একটু একটু করে, সেই সেচার মতো একটু একটু করে, যেরকম চাষি জমি চাষ করে ওরকম নিজের, ঠিক যেভাবে তথাগত বুদ্ধ নিজের সাফারিং এসছে বলে নিজের বিশ্বাস ছেড়ে উনি যাননি, ওরকমভাবে নিজের বিশ্বাসটাকে যদি আমরা ধরে থাকি, আমার গুডনেসটাকে, তাহলে ওটার অপেক্ষার একটা অবসান হবে এবং মারাত্মকভাবে সেটা কিন্তু আমাদের জীবনে সারফেস করবে। তাই বলছে যে অপেক্ষা কিন্তু করতে জানতে হয়। আমরা যদি ভাবি অপেক্ষা করছি আমি একটা স্পেসিফিক মানুষের জন্য, তা না, সেই অপেক্ষার মনটাই পাল্টে যাবে যখন আমি আমার নিজের গুডনেসের জন্য আমি অপেক্ষা করব। আমি আমার শেষ অবধি আমি অপেক্ষা করব, আমার গুডনেসটা একটু একটু করে বাড়ছে, তো সেটার কিন্তু অন্যরকম একটা সারফেস করবে আমাদের জীবনে। তখন আমরা অন্য কাউকে খারাপ বলতে পারবো না, তখন আমরা অন্য কাউকে জাজ করতে পারবো না। তো এই অপেক্ষা করতে পারলে সত্যি কর্ম বদলায়। তোমরা করে দেখতে পারো, নিজের গুডনেসটা আমি কোনো কিছুতেই জাজ করব না, বা আমি যখন শিখেছি এটা, আমি এটা লাস্ট অবধি, টিল দ্য টাইম আমি আমার তেষ্টা মিটছে। রাজার তেষ্টা মিটলো না, রাজাকে ডেভিল আবার পুরনো জায়গায় রাজাকে, সত্যি জীবন সমুদ্র না সব ফেরত দেয়, জীবন সমুদ্র কিছু নিজের কাছে রাখে না। আমরা কষ্ট পাই কারণ না আমরা ওই অপেক্ষার টাইমটা দিই না। তো যাই হোক, আজকে এই অবধিই রাখলাম। খুব ভালো থেকো তোমরা সবাই, আর যে যেখানে আছো পজে থেকো।